হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দ্য জাপান টাইমস, জাপানের সবচাইতে পুরাতন এবং সবচাইতে বেশি সার্কুলেটেড যে পত্রিকা, সেই পত্রিকা থেকে একটি প্রতিবেদন। এই প্রতিবেদনটি হচ্ছে রাইসের মূল্যের উপরে। জাপানে রাইসের মূল্য বেড়ে গেছে, আর সেটাই নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই প্রতিবেদনটির আজকের বঙ্গানুবাদ করে দেব, এবং যে ইংরেজি ব্যবহার করা হয়েছে, ভেরি সফট, সিম্পল অ্যান্ড লুসিড ইংরেজি ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে পত্রিকার ইংরেজি এমনি সিম্পল হয়ে থাকে, সিম্পল বাট স্ট্যান্ডার্ড ইংলিশ ব্যবহার করা হয়ে থাকে, ভালো মানের ইংরেজি। যেহেতু পত্রিকা হচ্ছে গণমানুষের পড়ার জন্য উপযুক্ত একটি ভাষা পত্রিকায় ব্যবহার করা হয়, তাই এই পত্রিকায়ও যে ইংরেজি ব্যবহার করা হয়েছে, খুব চমৎকার ইংরেজি ব্যবহার করা হয়েছে। আমি এগুলো পড়ে পড়ে বুঝিয়ে দেব, আপনাদের গ্রামারগুলো বুঝিয়ে দেব। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন দ্য জাপানিজ টাইমস, তারপর সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছেন। সংবাদ শিরোনামটি কিন্তু অত্যন্ত সিম্পল, একেবারে একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, বেশ সাধারণ একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর মধ্যে কোনো জটিল কোনো শব্দ নেই। Why are rice prices still high in Japan? জাপানে, আমি আবার বলছি, why are rice prices still high in Japan? জাপানে চাউলের মূল্য এখনো বেশি কেন? হাই এখানে বেশি, ওয়াই কেন, আর চলে গেছে সামনে, কারণ প্রশ্ন করার জন্য বি ভার্ব অথবা যে কোনো অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের সামনে যেতে হবে। এখানে রাইস প্রাইসেস হচ্ছে সাবজেক্ট, এটি বহুবচনের সাবজেক্ট, তাই এখানে ইজ না হয়ে আর হয়েছে। হোয়াই কেন, এটি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওয়াই আর রাইস প্রাইসেস স্টিল হাই, এখনো হাই কেন? স্টিল অর্থ এখনো, হাই মানে বেশি বা উচ্চ। চাউলের দাম, চাউলের মূল্য এত বেশি কেন জাপানে? ইন জাপান। দেখুন কত সাদামাটা, কত সিম্পল একটি হেডিং। এবার আমরা একটু ছবিটা দেখে নেই, ছবিটারও বোঝার আমাদের দরকার আছে। ছবিতে দেখতে পাচ্ছেন এই যে চাউলের প্যাকেট, এখানে লেখা আছে এমিড স্টোরেজের মাঝে, স্টোরেজ এখানে গুদামজাতকরণ বা গুদামজাত। দ্য প্রাইস অফ এ 5 কিলোগ্রাম ব্যাগ, 5 কিলোগ্রামের একটি ব্যাগের মূল্য, ব্যাগ অফ রাইস, 5 কিলোগ্রাম চাউলের ব্যাগের মূল্য ডিউরিং দ্য উইক অফ এপ্রিল 14, এই এপ্রিলের 14 তারিখের যে সপ্তাহ, সেই সপ্তাহে ছিল 4220 ওয়ান ছিল। আপনারা জানেন যে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এটি জাপানি মুদ্রার চিহ্ন, আর এই 5 কিলোগ্রাম 5 কেজির একটি চাউলের প্যাকেটের দাম 4220 ওয়ান। এবার বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের অবশ্যই ধৈর্য এবং মনোযোগ দিয়ে যদি বুঝেন, তাহলে প্রতিবারের নেই এবারও কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন, হৃদয়ঙ্গম করতে পারবেন এবং ভালো মানের ইংরেজি শিখতে পারবেন। আপনারা অন্যান্য উপায়ে যা ইংরেজি শিখেন, এভাবে যদি বুঝে ইংরেজি শিখেন, তাহলে পরে অবশ্যই আপনাদের ইংরেজির মান অনেক অনেক উপরের লেভেলে চলে যাবে। ডেসপাইট গভর্নমেন্টস এফোর্টস, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও, সরকারের প্রচেষ্টা সত্ত্বেও, টু লয়ার দ্য প্রাইস অফ রাইসের অর্থাৎ চাউলের মূল্য, লয়ার এটি এখানে ভার্ব হিসাবে আসছে, ইনফিনিটিভ ভার্ব হিসাবে এটি ব্যবহার করা হয়েছে। টু লয়ার কমিয়ে দেওয়া, কমানো, নিচে নামানো, এই অর্থে লয়ার। চাউলের মূল্য কমিয়ে দেওয়ার সরকারের প্রচেষ্টা সত্ত্বেও কিভাবে প্রচেষ্টা করা হয়েছে? বাই ট্যাপিং ইনটু দ্য নেশনস ইমার্জেন্সি স্টক পাইল। ট্যাপিং ইনটু এর মানে হচ্ছে কাজে লাগানো, কাজে লাগিয়ে, কি কাজে লাগিয়ে? দ্য নেশনস জাতির, ইমার্জেন্সি জরুরি যে স্টক পাইল অর্থাৎ গুদাম, স্টক পাইল অর্থ হচ্ছে
জমিয়ে রাখা ভবিষ্যতের জন্য কোনো পণ্যকে গুদামজাত করা, সেটা হচ্ছে স্টক পাইল। সেটা আবার ইমার্জেন্সি স্টক পাইল, সেটা জরুরি স্টক পাইল, অর্থাৎ জরুরি উদ্দেশ্যে গুদামজাতকরণ। সেটা আবার জাতির মানে পুরো দেশের মানুষের জন্য যে ইমার্জেন্সি খাদ্যের যে গুদাম, সেইটাই বলা হচ্ছে, গুদামজাতের ব্যাপারটাই বলা হচ্ছে। সেইটি কাজে লাগিয়ে চেষ্টা করা, চাউলের দাম কমানোর চেষ্টা করা সত্ত্বেও এইখান থেকে এই পর্যন্ত স্টক পাইল পর্যন্ত এই যে পুরোটাই হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। এবার যাব মেইন ক্লজে যাব। দ্য কস্ট অফ জাপানস স্টেপল গ্রেন। স্টেপল শব্দের অর্থ প্রধান, গ্রেন অর্থ খাদ্যশস্য, কস্ট মানে মূল্য বা দাম। জাপানের প্রধান খাদ্যশস্যের দাম, আপনারা জানেন যে জাপানের প্রধান খাদ্যশস্য হচ্ছে রাইস, চাউল বা চাল যেটাই বলেন। রিমেন্স আছে, রিমেন অর্থ থাকে, অ্যাট অ্যান অল টাইম হাই। অল টাইম হাই মানে সবসময়ই বেশি দাম। অল টাইম হাই মানে অনেক দামের দিক থেকে অনেক ওপরে, আর এখানে অল টাইম হাই মানে এখানে হাই তো বেশি বা উপরে, উচ্চ, এরকম অর্থে অল টাইম মানে সর্বদা, অর্থাৎ সবসময় কি থাকে, জাপানের প্রধান খাদ্যশস্যের দাম বেশি থাকে। এই রিমেন অর্থ থাকা। সাবজেক্ট হচ্ছে দ্য কস্ট অফ স্টেপল গ্রেন। এখন সাথে সাথেই গ্রামার আমি বুঝিয়ে দিচ্ছি, প্রতিটা প্যারার, প্রতিটা লাইন, প্রতিটা সেন্টেন্সে আমি গ্রামার বুঝিয়ে যাচ্ছি, বুঝতে চেষ্টা করবেন। দ্য কস্ট অফ স্টেপল গ্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসে, আমরা জানি ভার্ব বসে। সেই ভার্বটা হচ্ছে কি, রিমেইনস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য অ্যাজ যুক্ত হয়েছে। দ্য কস্টটা হচ্ছে আমার কি, একেবারে মূল সাবজেক্ট, যেটাকে আমরা সিম্পল সাবজেক্ট বলি। আর অফ থেকে বাকিটা পুরোটা মিলে একেবারে কস্ট থেকে গ্রেন পর্যন্ত পুরোটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। সাবজেক্ট দুই ধরনের হয়, মনে রাখবেন, একটি হচ্ছে সিম্পল সাবজেক্ট আর একটা হচ্ছে কমপ্লিট সাবজেক্ট। তাহলে দ্য কস্ট, আমাদের কস্ট কথাটা হচ্ছে সিম্পল সাবজেক্ট, সেটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বারে আছে। প্রতিটা নাউন এবং প্রোনাউনের কিন্তু পার্সন হয় এক বচন, আবার বহু বচনে হয়। বচনের দিক থেকে, নাম্বারের দিক থেকে এটি সিঙ্গুলার, আর পার্সনের দিক থেকে থার্ড পারসন। আর টেন্স ব্যবহার করা হয়েছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ওই ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত করতে হয়, এটি আপনারা জানেন। তারপরে বলছে অ্যাট অল টাইম হাই, সবসময় বেশি থাকে, এই অর্থে বলা হচ্ছে। আশা করি এই প্যারাগ্রাফের অর্থ একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। বাট হোয়াট কজ দ্য প্রাইস হাইক ইন দ্য ফার্স্ট প্লেস and why does it show no sign of abating? abate শব্দের অর্থ কমে যাওয়া, অর্থাৎ ভাটায় পরিণত হওয়া, ভাটার দিকে যাওয়া, বা এরকম আমরা জানি না জোয়ার ভাটা, যখন ভাটা হয় তখন কি হয়, পানি কমে যায়, ঠিক আছে, সমুদ্রের পাড়ের পানি কমে যায়, নদীর পানি কমে যায়, তাই সেটাই বলছে এখানে অ্যাবেটিং। কমার নো সাইন, কোনো লক্ষণ, সাইনে তো লক্ষণ, শো মানে দেখানো। Why does it show no sign of abating? এটি কেন কমার চিহ্ন দেখাচ্ছে না, কমার লক্ষণ দেখা যাচ্ছে না, কমার লক্ষণ দেখা যায় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বললাম কেন কমার লক্ষণ দেখা যায় না, এটা কেন কমার লক্ষণ দেখায় না। একেবারে পারফেক্ট বাক্য, কেন এটা কমার লক্ষণ দেখায় না। শো অর্থ দেখানো, ডাজ এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোশ্চেন, তাই এখানে ডাজ চলে এসেছে। আর এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, বাট হোয়াট কস্ট, কি কারণ ঘটেছিল, কি কারণ হয়েছিল, কি কারণে প্রাইস হাইকটা, প্রাইস হাইক মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কিসে ঘটিয়েছিল, হোয়াট কিন্তু এখানে সাবজেক্ট, হোয়াট সাবজেক্ট, আর টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এটি একটা প্রশ্ন বাক্য। এই যে প্রশ্নটা কিন্তু দেখতে পাই অ্যাবেটিং এর পরে আসছে, দুটো প্রশ্ন কিন্তু এখানে। একটি হচ্ছে বাট হোয়াট কজ দ্য প্রাইস হাইক ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম দিকে, প্রথম যাত্রায় বা প্রথম স্থানে এই কথাটা বলা হচ্ছে যে প্রাইস হাইক কী কারণে হয়েছিল। এই হোয়াট অর্থ কি, এটি কিন্তু সাবজেক্ট, এটা কি সাবজেক্ট, ইন্টারোগেটিভ সাবজেক্ট। যেহেতু ইন্টারোগেটিভ সাবজেক্ট নিজেই প্রথমে রয়েছে, তাই তার আগে কখনোই অক্সিলারি ভার্ব বসবে না।
যদি ভিতরে টেন্সভুক্ত অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ হ্যাজ কজড হলে হ্যাজটা থাকতো, কিন্তু হোয়াটের আগে ওই অক্সিলারি ভার্ব যাবে না। অনেকে ভাবতে পারেন যে কেন ডিড হওয়ার কথা ছিল, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন, তাহলে ডিড হবে আর কজটা প্রেজেন্ট হবে। কজটা হয় এখানে হবে ইনফিনিটিভ ফর্মে বেস ভার্ব হিসেবে থাকবে, তার সাথে কোনো এখানে ডি থাকবে না। কিন্তু না, যেহেতু হোয়াট নিজেই সাবজেক্ট, সাবজেক্ট যখন ইন্টারোগেটিভ ওয়ার্ড সাবজেক্টের কাজ করে, তার আগে কখনোই কিন্তু ডু ডাজ ডিড বসে না। তবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতো, তার সাথে তো আমাদের হ্যাজ থাকতো বা হ্যাভ থাকতো, সেটা কিন্তু আবার থাকতো। ঠিক আছে, আমাদের এক্সট্রা অক্সিলারি প্রশ্ন করার জন্য যে এক্সট্রা অক্সিলারি লাগে, সেটা কিন্তু এখানে বসার সুযোগ নেই। কেন সুযোগ নেই আমি আবার বলছি, কারণ হোয়াট, হু এগুলো ইন্টারগেটিভ সাবজেক্ট হিসাবে ব্যবহার হলে তার আগে কখনো এক্সট্রা অক্সিলারি বা কোশ্চেন অক্সিলারি বসে না। কারণ এই হোয়াট হু এরা নিজেরাই প্রশ্ন, নিজেরা একাই 100, তাই এদেরকে প্রশ্ন বানানোর জন্য আলাদাভাবে ডু ডাজ ডিড এগুলো বসার প্রয়োজন হয় না। আশা করি আরও ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে হোয়াই দিয়ে এবং হোয়াট দিয়ে দুটো ক্লজ ব্যবহার করা হয়েছে, মাঝখানে অ্যান্ড, এটি স্ট্রাকচারালি এটি একটি কম্পাউন্ড সেন্টেন্স। দুটো প্রশ্ন অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে, তাহলে স্ট্রাকচারের দিক থেকে এটি একটি, মুডের দিক থেকে এটি একটি কোশ্চেন, আর স্ট্রাকচারের দিক থেকে এটি একটি কম্পাউন্ড বাক্য। নেক্সট 3 নাম্বার প্যারায় আসি। দি অ্যাভারেজ, এটা কিন্তু উচ্চারণ দি হবে যখন এখানে পরবর্তী দিয়ের পরে বা দায়ের পরে যে ওয়ার্ডটি সেটি যদি ভাল দিয়ে শুরু হয়, তাহলে এই দিয়ের উচ্চারণ কিন্তু দা না হয়ে দি হবে। দি অ্যাভারেজ প্রাইস, অর্থাৎ গড় মূল্য ফর 5 kilograms অফ রাইস, 5 কিলোগ্রাম চাউলের গড় মূল্য ইন দ্য কান্ট্রি, দেশে মানে জাপানে, ডিউরিং দ্য উইক অফ এপ্রিল 14, অর্থাৎ এপ্রিলের 14 তারিখের যে সপ্তাহ, সেই সপ্তাহতে চাউলের মূল্য ছিল 4220 ওয়ান। তারপর ড্যাশ ব্যবহার করা হয়েছে দ্য 6th উইক, অর্থাৎ 16th উইক, দ্য 16th উইক, অর্থাৎ 16তম সপ্তাহে, ইন এ রাও, একই in a row that prices rose and more than double the price at the same time last year. গত সপ্তাহে এখানে প্রাইসের একই সময়ে গত বছর একই সময়ে গত বছর এটি মোর দেন ডাবলেরও বেশি ছিল। ইন এ রাও দ্যাট প্রাইসেস রোজ, প্রাইসেস বৃদ্ধি পেয়ে, প্রাইসেস রোজ, রাইজের পাস্ট হচ্ছে রোজ, রোজ রিজন, রাইজের না, রোজ রিজন, প্রাইসেস বৃদ্ধি পেয়ে সেটি ডাবলেরও বেশি হয়ে গিয়েছিল একই সময় গত বছর। আশা করি এটিও বুঝতে পেরেছেন। স্টার্টিং ইন আর্লি মার্চ, মার্চের প্রথম দিকে, আর্লি মার্চ হচ্ছে মার্চের প্রথম দিকে শুরু হয়ে, দ্য গভর্নমেন্ট আরম্ভ করেছিল অকশন, চাউল অকশন দেওয়া, নিলামে বিক্রি করা, এটাকে অপশন অফ বলা হয়। সাম অফ ইটস রাইস রিজার্ভ, ইটস মানে সরকারের, এই গভর্নমেন্টের পরিবর্তে প্রোনাউন এসেছে ইটস, ইহার যে রিজার্ভ রয়েছে, সরকারের যে রিজার্ভ রয়েছে, সেই চাউলের রিজার্ভ অর্থাৎ মজুদ রয়েছে, সেই মজুদের কিছু অংশ অকশন করতে, নিলামে বিক্রি করতে আরম্ভ করেছিল, শুরু করে মার্চের আর্লিতে শুরু করে। সেই ব্যাপারটা এখানে প্রথমে স্টার্টিং দিয়ে কী বোঝানো হচ্ছে? এই স্টার্টিংটা হচ্ছে এই যে অকশনিংটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই যে অকশন করা, নিলামে বিক্রি করা, নিলামে, সেটা আর্লি মার্চের প্রথম দিকে শুরু হয়েছে বা শুরু হয়েছিল। অ্যান অ্যাক্ট, একটি কাজ বা কর্ম, ইউজুয়ালি অনলি সিন, দেখা হয়, আফটার ন্যাচারাল ডিজাস্টার, যদি দেখা যায় প্রাকৃতিক দুর্যোগের পর, অর এক্সট্রিমলি পুয়ার হারভেস্ট হচ্ছে ফসল তোলা, এখানে ফসল
কে বোঝানো হচ্ছে হারভেস্ট, পুয়ার মানে খারাপ, এক্সট্রিমলি মানে মারাত্মক, ভীষণভাবে খারাপ যে ফসল, অর্থাৎ ফসলের পরিমাণ খুবই কম। আমি একটু অর্থটা বুঝিয়ে দিচ্ছি। এক্সট্রিমলি পোর হারভেস্ট মানে খুবই 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 খারাপ অবস্থা, ফসলের পরিমাণ খুবই খারাপ, খুবই কম ফসল, চরমভাবে কম ফসল, ভীষণ মারাত্মকভাবে অল্প ফসল হয়েছিল। তারপরে বলছে হ্যাঁ ওই যে অ্যাক্ট কাজ, ওই যে রিজার্ভ অর্থাৎ অকশনের যে কাজটা, সেটাকে অ্যাক্ট বোঝানো হয়েছে। ইউজুয়ালি সাধারণত শুধুমাত্র, এই যে ইউজুয়ালি আবার অনলি, দুটো অ্যাডভার্ব এখানে ব্যবহার করা হয়েছে। সাধারণত শুধুমাত্র দেখা যায় আফটার ন্যাচারাল ডিজাস্টার। এই যে রিজার্ভের পরে আর হারভেস্ট পর্যন্ত, এই কথাটা কিন্তু তার আগে এবং পরে হাইফেন না, ড্যাশ দেওয়া আছে। হাইফেন ছোট থাকে, ড্যাশ একটু বড় থাকে। এটা কেন, ড্যাশ কখন ব্যবহার করা হয় সেটাও বলেছি। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি নাটকীয় মোড় বা নাটকীয় কোনো ঘটনার অংশ বিশেষ বোঝানো হয়, কোনো সেন্টেন্সের ভিতরে কোনো নাটকীয়তা যদি থাকে, অবাক করার মতো, অদ্ভুত লাগার মতো এরকম থাকে, তাহলে সেটা এরকম ড্যাশ দিয়ে ওই অংশের আগে এবং অংশের পরে এটা প্রকাশ করা হয় ড্যাশ দিয়ে, আগে পরে। তো এই যে বলছে রিজার্ভ অপশন করে দেওয়া আছে, সেটি সাধারণত দেখা যায় কখন, প্রাকৃতিক দুর্যোগ অথবা মারাত্মকভাবে ফসল কম হলে পরে। টু ব্রিং ডাউন প্রাইসেস, তাহলে এই যে অকশন আরম্ভ করেছিল, অকশন কেন শুরু করেছিল সরকার, বিজ্ঞান শুরু করা, এটা কিন্তু এই গভর্নমেন্টের ভার্ব কিন্তু স্টার্টিং নয়, স্টার্টিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব হচ্ছে বিজ্ঞান। আমি আবার বলছি ফাইনাইট ভার্ব কি, যেটা টেন্সকে ফলো করে, এই বিজ্ঞানটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, স্টার্টিংটার কিন্তু কোনো টেন্সের মধ্যে পড়ে না, তাই এটি নন ফাইনাইট ভার্ব, আর বিজ্ঞানটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তারপর বলছে এটা কেন অকশন শুরু করেছিল, টু ব্রিং ডাউন প্রাইস মূল্যকে নামিয়ে আনার জন্য, অর্থাৎ প্রাইস কমানোর জন্য। কিসের প্রাইস, চাউলের প্রাইস। কনজিউমার্স কমা হাউএভার, আপনারা জানেন যে হাউএভার আগে এবং পরে কমা বসে। হাউএভার যদি সেন্টেন্সের ভিতরে সাবজেক্টের পরে বসে, তাহলে অবশ্যই অন্যান্য বাক্যের আগে, অন্যান্য ওয়ার্ডের আগে এই হাউএভার নামক এটি একটি অ্যাডভার্ব, এটি কোথায় বসে, এটির আগে এবং পরে কমা বসে কিন্তু। ঠিক আছে, তাহলে কনজিউমার্স মানে কি, ভোক্তা। কনজিউমার্স হ্যাভ ইয়েট টু সি এনি পজিটিভ এফেক্টস, কনজিউমাররা এখন পর্যন্ত কোনো ইতিবাচক কার্যকারণ দেখেনি। ইতিবাচক ফলাফল, এফেক্ট হচ্ছে ফলাফল, ইতিবাচক ফলাফল এখনও তারা দেখেনি। এই যে দেখেনি না কথাটা বললাম না, বাক্যের মধ্যে বাক্যে না এসেছে, কিন্তু ইংরেজিতে কিন্তু না নেই। এখানে কি নট, নেভার, নাথিং, নোবডি, কোনো এরকম নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, নাবোধক কোনো শব্দ নেই। কিন্তু তারপরেও কিন্তু বাংলায় এটি, বাংলা করতে গেলে, বাংলা বাক্য এই ইংরেজি বাক্যটার বাংলা করতে গেলে না কথাটা চলে আসবে। কনজিউমার্স হাউএভার হ্যাভ ইয়েট টু সি, এখনও দেখেনি, এনি পজিটিভ এফেক্টস, কোনো ইতিবাচক প্রতিক্রিয়া। তারপরের প্যারাগ্রাফে কি বলছে, ওরসোমনিয়া ইউনিভার্সিটি রিসার্চ স্যার মাসায়ুকি ওগাওয়া, এগুলো যেহেতু জাপানি ভাষার নাম, তাহলে এগুলোর উচ্চারণ কিন্তু একেবারে আগে থেকে ভালো করে মুখস্থ না করলে, বা ওই জাপানিরা যেভাবে এগুলোর উচ্চারণ করে সেভাবেই কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু উচ্চারণটা ঠিকমতো আসবে না। এটা আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখছি। তাহলে পরে এই যে উসোনো মিয়া ইউনিভার্সিটি রিসার্চার, তার নাম হচ্ছে এই যে এটা মিসায়ুকি ওগা, কমা দিয়ে বলছে হু, যিনি স্পেশালাইজেস অর্থাৎ বিশেষজ্ঞ হন, ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স, কৃষি অর্থনীতিতে। অর্থনীতি নানা ধরনের আছে, এটা হচ্ছে কৃষি অর্থনীতি। সেই কৃষি অর্থনীতি তিনি বিশেষজ্ঞ। তিনি বলেন দ্যাট, যে এখানে এই হু স্পেশালাইজেস ইন এগ্রিকালচারাল ইকোনমিক্স, এইটা কিন্তু একটা ক্লজ, এটা রিলেটিভ ক্লজ, এইটা কিন্তু আগে পরে কমা আছে। কেন কমা আছে জানেন? এই ক্লজটি হচ্ছে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ। নন ডিফাইনিং অর্থ বোঝানো হচ্ছে যে এই যে রিসার্চার্সকে কিন্তু পরিচয় যে তুলে ধরছে, এটা পরিচয় তুলে না ধরলেও হতো, কারণ এখানে রিসার্চার্স লেখাই আছে তিনি কে।
এই যে মাসায়োকি ওগামা তিনিকে তার পরিচয় দেওয়াই আছে, তারপরেও বলছে তিনি এই এগ্রিকালচার কৃষি অর্থনীতিতে তিনি স্পেশালাইজেস, অর্থাৎ স্পেশালিস্ট বিশেষজ্ঞ। এই যে বাড়তি পরিচয় দেওয়াতে এটাকে আমরা এই হু থেকে শুরু করে ইকোনমিক্স পর্যন্ত এটাকে আমরা নন ডিফাইনিং ক্লোজ বলি। আর যদি কমা না থাকতো আগে পরে তাহলে এটা ডিফাইনিং ক্লোজ হতো, অর্থাৎ কোনো একটি ব্যক্তির নাম লিখে হু দিয়ে তার পরিচয় তুলে ধরলে পরে তাহলে ওটা ডিফাইনিং ক্লোজ হতো। আর ব্যক্তির পরিচয় যেহেতু আগেই দেওয়া হয়ে গেছে, ইউনিভার্সিটি রিসার্চার, তিনি একজন বিশ্ববিদ্যালয় গবেষক, এই পরিচয় থাকার জন্য এই যে এক্সট্রা করে যে আবার রিলেটিভ প্রোনাউন যুক্ত তার পরিচয় দেওয়া হয়েছে, এই জন্য এই অতিরিক্ততার কারণে এটিকে আমরা নন ডিফাইনিং রিলেটিভ ক্লোজ বলি। শেষ তিনি বলেন যে দ্যাটটা হচ্ছে এখানে কি কনজাংশন, দুই ক্লোজের মাঝখানে এখানে দ্যাট, সে থেকে তার আগে পর্যন্ত একটা ক্লোজ আর দ্যাটের পরে আরেকটা ক্লোজ, এই দুই ক্লোজকে যুক্ত করা হচ্ছে দ্যাট দ্বারা। দ্য রুটস অফ দ্য ইস্যু মানে সমস্যা, সমস্যার কারণগুলো, ডেট ব্যাক পিছনে ফিরে যায়, অর্থাৎ সমস্যার কারণগুলো উৎপত্তি হয়েছে পিছন দিকে চলে গেছে। কবে থেকে এই ইস্যুটার কারণগুলো কবে থেকে শুরু হয়েছে? ডেট ব্যাক টু এ পুয়ার রাইস হারভেস্ট ইন 2023, 2023 সালে একটি চাউলের খারাপ উৎপাদন হয়েছিল। অর্থাৎ ঘরে যে ফসল তোলা সেটি হচ্ছে হারভেস্ট, কৃষকের ঘরে যে ফসল তোলা সেটি হচ্ছে হারভেস্ট। এই হারভেস্টটা ছিল, রাইসের যে হারভেস্ট সেটি খুবই অল্প ছিল, সামান্য ছিল, এটাই হচ্ছে পোর দিয়ে সেটিকে বোঝানো হচ্ছে। আমরা যদি পোরের বাংলা বলি গরিব, তাহলে কিন্তু এটি বাংলা সুন্দর হবে না, আপনার হাসবেন শুনে যে কীরকম বলে। না, এখানে পোর অর্থ হচ্ছে খারাপ বা কম, সামান্য। সেটি কবে হয়েছিল? 2023 সালে। এবং এই 2023 সালে যে খারাপ হারভেস্ট হয়েছিল সেইটির কারণও খারাপ যে হয়েছিল সেটি হচ্ছে এই যে ইস্যু, যে সমস্যা, এখন যে চাউলের দাম বেশি, সেই সমস্যার যে কারণগুলো সেইটির উৎস ছিল ওইটা, এই যে রাইস হারভেস্ট 2023 সালে যে রাইস হারভেস্টটা, সেটা হচ্ছে এটার উৎস। ডেট ব্যাক অর্থ হচ্ছে যে টাইম, যে সময়টা সেটি যে পিছনে চলে যাওয়া। আমি যদি বলি যে দিস মস্ক, এই মসজিদটি ডেটস ব্যাক টু 16th সেঞ্চুরি, অর্থাৎ মসজিদটি 16th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল, এই অর্থে এটি মসজিদের স্থাপনটা হয়েছিল 16th সেঞ্চুরিতে। যে ডেট ব্যাক, সনটা পিছনের দিকে চলে যাওয়া, একেবারে শেষ পর্যায়ে যেখানে গিয়ে ঠেকে সেটা হচ্ছে তারিখ, ডেট ব্যাক। অন টপ অফ দ্যাট হচ্ছে অধিকন্তু বা ওটা ছাড়াও, উইথ ইনবাউন্ড ট্যুরিজম অর্থ হচ্ছে যে ভিতরের দিকে যে ট্যুরিজম, অর্থাৎ বাইরে থেকে যে জাপানের ভিতরে যে ট্যুরিজম, অর্থাৎ এই যে পর্যটন, সেটা হচ্ছে ইনবাউন্ড ট্যুরিজম। আউটবাউন্ড ট্যুরিজম হচ্ছে জাপান থেকে লোকেরা যে অন্যান্য দেশে গিয়ে ভ্রমণ করে, সেটা হচ্ছে আউটবাউন্ড ট্যুরিজম। এটা ইংরেজিটা খুব চমৎকার, তাই না? সেই ইনবাউন্ড ট্যুরিজমে ইটিং আউট রিসার্চিং অ্যাজ উই কেম আউট অফ প্যান্ডেমিক, ইটিং আউট রিসার্চিং, এখানে এই রিসার্চিং যেটি অর্থ বোঝানো হচ্ছে সেটি হচ্ছে
হ্যাঁ দর্শক মণ্ডলী, এই যে রিসার্চিং কথাটা বলা হচ্ছে, যে ইটিং আউট রিসার্চিং, এই যে বাইরে খাওয়ার যে পুনরায় যে অভ্যাসটি চালু করা, অ্যাজ উই কেম আউট অফ প্যান্ডেমিক। এই যে প্যান্ডেমিক বলতে বোঝানো হচ্ছে কোভিড-19, এই মহামারীটাকে, অতিমারীটাকে বোঝানো হয়েছে। এটা থেকে যখন আমরা বেরিয়ে আসার পরে যে ইটিং আউট সার্জিং, অর্থাৎ বাইরে খাবার খাওয়ার যে ব্যাপারটা পুনরায় আবার সেই অভ্যাসে ফিরে যাওয়া, সেটার যে বৃদ্ধি পাওয়া, সেটাকে বোঝানো হচ্ছে ইটিং আউট রিসার্চিং। তারপরে বলছে ইটিং আউট রিসার্চিংটা ডিমান্ড ইনক্রিজড, সেটা বৃদ্ধি পেয়েছে। এই যে ইনবাউন্ড ট্যুরিজম, ইটিং আউট রিসার্চিং অ্যাজ এ কেম আউট অফ প্যান্ডেমিক, সেটা কি করেছে, সেই চাহিদাটা বেড়ে গেছে, ইনক্রিজ, বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন। তিনি কে? তিনি হচ্ছেন এই যে রিসার্চার্স, ইউনিভার্সিটি রিসার্চার্স তিনি, এবং তিনি স্পেশালিস্ট, কৃষি অর্থনীতিতে একজন বিশেষজ্ঞ। দিস লেড টু দ্য রাইস শর্টেজ লাস্ট ইয়ার। গত বছর এই জন্য, দিস লেড অর্থ এখানে ঘটানো অর্থে, লেড টু ঘটানো, রাইস শর্টেজ, চাউলের স্বল্পতা ঘটিয়েছিল লাস্ট ইয়ার, গত বছর। অ্যান্ড ইট সিমস দ্যাট, এটা মনে হয় যে, উই আর কন্টিনিউইং টু সি দ্য এফেক্ট অফ দিস সিন্স, মানে তখন থেকে আমরা কন্টিনিউ করতেছি, টু সি, দেখতে, দ্য এফেক্ট, ফলাফল, অফ দিস, এর ফলাফল। ইন দ্য কেস অফ জাপানের ক্ষেত্রে, রাইস ইজ এ ক্রপ, রাইস হচ্ছে একটি ফসল, দ্যাট ইজ প্রডিউস, যেটা উৎপাদিত হয় অনলি ওয়ান্স এ ইয়ার, বছরে একবার, যেটি বছরে একবার উৎপাদিত হয়। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে কোনো কোনো দেশে তো একাধিকবার এই রাইস উৎপাদন করে, বছরে কয়েকবার ফসল, চাউলের উৎপাদন করে কৃষকরা, কিন্তু জাপানে বছরে শুধুমাত্র একবারই কিন্তু চাউল উৎপাদন করা হয়। সেটাই বলছে, ইন দ্য কেস অফ জাপানের ক্ষেত্রে, রাইস ইজ এ ক্রপ, রাইস হচ্ছে, চাউল একটি ফসল, দ্যাট ইজ, এইখানে রিলেটিভ ক্লোজ ব্যবহার করা হয়েছে, এই দ্যাট দিয়ে ক্রপকে বোঝানো হয়েছে। দ্যাট কিন্তু এখানে কনজাংশন নয়, যে দুই ক্লোজের মাঝে দ্যাট কনজাংশন হিসাবে ব্যবহৃত হয়, সেটা কিন্তু নয়। এখানে দ্যাটটা হচ্ছে এই ক্রপের রিলেটিভ প্রোনাউন, আর ক্রপটা হচ্ছে এই দ্যাটের অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ ক্লজের মধ্যে যে সাবজেক্ট থাকে, সাবজেক্টের পূর্বের যে নাউনটি থাকে, সেই নাউনকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্যাট ইজ প্রডিউস, যেটা উৎপাদন করা হয় বা উৎপাদিত হয়, অনলি, শুধুমাত্র, ওয়ান্স এ ইয়ার, বছরে একবার। আপনারা এগুলোর মধ্যে ইনভার্টেড কমা দেখছেন, কারণ এগুলা হচ্ছে ডিরেক্ট ন্যারেশনের প্যাসেজ, অর্থাৎ কেউ যদি কোনো কথা বলেন, সেটা ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। আই এক্সপেক্ট দ্যাট, আমি প্রত্যাশা করি যে, উই উইল কন্টিনিউ টু বি অ্যাফেক্টেড, আমরা আক্রান্ত হতে অব্যাহত থাকবো, আমাদের আক্রান্ত হওয়াটা চলতে থাকবে, বাই এটার দ্বারা, ইন ভেরিয়াস ওয়েস, নানাভাবে, ওভার দ্য নেক্সট ফিউ ইয়ার্স, গত কয়েক বছর ধরে আমরা নানাভাবে এটার দ্বারা আক্রান্ত হওয়া অব্যাহত থাকব বলে আমি এক্সপেক্ট করি। এখানে এক্সপেক্ট করা, প্রত্যাশা করা, এই অর্থে। কিন্তু এখানে কিন্তু হোপ দেওয়া যাবে না। হোপ দিলে আশা করা, ভালো কিছু অর্থে, কোনো কিছু পাওয়া, ভালো কিছু অর্থে আশা করা, কিন্তু এখানে বলছে এক্সপেক্ট। এখানে এক্সপেক্ট অর্থ আমি মনে করি, এই অর্থেই হবে। প্রত্যাশা করা তো হয় না, কারণ এটা প্রত্যাশা করা যায় না, এটা খারাপ, নেতিবাচক দিক। তারপরে বলছে ইটস নট সামথিং, এটা সামথিং অর্থ কোনো কিছু বা কিছু, এটা এমন কিছু নয়, দ্যাট উইল ফুললি রিটার্ন, যেটা আবার পরিপূর্ণভাবে ফিরে আসবে, টু হোয়াট ইট ওয়াজ বিফোর, যেটা পূর্বে ছিল সে অবস্থায় আবার ফিরে আসবে, ইন এ ম্যাটার অফ ফিউ উইকস অর মান্থস, অর্থাৎ কয়েক সপ্তাহ অথবা মাসের মধ্যেই পূর্বের ন্যায় এটি আবার ফিরে আসবে। এটা এমন জিনিস নয়। অ্যাডেড ওয়াগা, এখানে এটা দিয়ে বোঝানো হচ্ছে, এই যে পরিস্থিতিটাকে বোঝানো হচ্ছে, প্রাইস একটাকে বোঝানো হচ্ছে, যে ইট ইজ নট সামথিং, এটা এমন কোনো কিছু নয়, দ্যাট উইল ফুললি রিটার্ন, সম্পূর্ণরূপে ফিরে আসবে, টু হোয়াট ইট ওয়াজ বিফোর, অর্থাৎ যেমনটি ছিল, যেরকমের ছিল,
বিফোর পূর্বে, ইন এ ম্যাটার অফ ফিউ উইকস অর মান্থস অর্থাৎ কয়েক মাস অথবা সপ্তাহের মধ্যে এটি আবার ফিরে আসবে, এটা এমন জিনিস নয়। নেক্সট, the reason that consumers have yet to see prices come down following the emergency stockpile release is due to the fact that, হ্যাঁ আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, চমৎকার একটা ইংরেজি, চমৎকার লক্ষ্য করার মতো একটি ইংরেজি এখানে আছে, শিখার মতো একটি ইংরেজি আছে এখানে। দ্য রিজন মানে কারণ, দ্যাট দ্য কনজিউমার্স হ্যাভ ইয়েট টু সি, যেটা এখনও দেখতে পাননি, অর্থাৎ কনজিউমাররা ভোক্তারা কারণটি যেটি এখনও দেখতে পাননি, সি প্রাইসেস কাম ডাউন অর্থাৎ প্রাইস যে নেমে আসবে, টু সি প্রাইসেস কাম ডাউন প্রাইস যে নেমে আসার ব্যাপারটা দেখা, এখানে প্রাইসের পরে কিন্তু কাম ডাউন কথাটা উল্লেখ আছে, দেখা প্রাইসেস কাম ডাউন, এটি এক ধরনের ইংরেজি। এখানে কিন্তু প্রাইস এক সিঙ্গেল যদি অর্থাৎ সিঙ্গুলার থাকলেও কিন্তু এখানে অ্যাজ যুক্ত হতো না, এটি এমনই এক ধরনের ইংরেজি আমরা ব্যবহার করে থাকি। তো বলছে যে কারণটি যেটি কমে যাবে, মূল্য কমে যাবে, মূল্য কমে আসবে, সেটি এখনও ভোক্তারা দেখতে পাননি। ফলোয়িং দ্য ইমার্জেন্সি স্টক পাইল অর্থাৎ জরুরি স্টক পাইলের পরেও, স্টক পাইল রিলিজ, স্টক পাইল যে রিলিজ মানে যে সাপ্লাই ছেড়ে দেওয়া, স্টক পাইলটা রিলিজ করে দেওয়া বাজারে মার্কেটে, সেই মজুরটা ছেড়ে দেওয়া, হ্যাঁ সেটার পরেও যে কারণটা অর্থাৎ এখনও দেখতে পাননি, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই ফ্যাক্টের কারণে, যে ফ্যাক্ট অর্থ সত্য কথা, সত্য জিনিস, সত্য ব্যাপার, সত্য ঘটনা, ডিউ টু মানে কারণে, যে মোস্ট অফ দ্য অকশন রাইস, অকশন দেওয়া, অকশন করা যে চালগুলো তার অধিকাংশই হ্যাজ ইয়েট টু মেক ইটস ওয়ে টু হোলসেলার, এখনও হোলসেলারের কাছে পৌঁছায়নি, এটিও নেগেটিভ, হ্যাজ ইয়েট টু মেক ইটস ওয়ে টু হোলসেলার, হোলসেলারের কাছে এখনও মোস্ট অফ দ্য অকশন রাইস, অধিকাংশ অকশন করা চাউল হোলসেলারের কাছে এখনও পৌঁছায়নি, এটাই বোঝাতে চেয়েছে। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ফেডারেশন অফ এগ্রিকালচার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনস, এই যে ন্যাশনাল ফেডারেশন অফ এগ্রিকালচার কৃষি যে এই কোঅপারেটিভ সমিতি রয়েছে, সেই সমিতির যে ফেডারেশন রয়েছে, জাতীয় ফেডারেশন, তাদের মতে হুইচ সিকিউর নিয়ারলি 90% অফ দ্য অকশন রাইস, হুইচ দিয়ে বোঝানো হচ্ছে এই ফেডারেশনটাকে বোঝানো হচ্ছে। ফেডারেশনটা কী করে সিকিউর এখানে সংরক্ষণ করা, জমা রাখা, নিয়ারলি প্রায় 90% অফ দ্য অকশন রাইস, এই অকশন করা চালের যে 90% তারা কী করে তাদের রেখে দেয়, জমা রাখে। অনলি অ্যারাউন্ড 55,000 মেট্রিক টন অফ রাইস ওয়াজ পাসড অন টু হোলসেলার আউট অফ 200,000 tons that the association received in April. এই যে অ্যাসোসিয়েশন, এই যে আপনার কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সংস্থাটি যেটি পেয়েছিল এপ্রিল মাসে 200,000 টন চাউল পেয়েছিল, এই 200,000 টন চাউলের মধ্যে অনলি 55,000 টন চাউল পৌঁছে গেছে হোলসেলারদের কাছে, বাকি 45,000 টন রয়ে গেছে অ্যাসোসিয়েশনের কাছে, এটি বোঝানো হচ্ছে। ডিস্ট্রিবিউশন অফ দ্য অকশন রাইস ইজ টেকিং এ লং টাইম, এই যে ডিস্ট্রিবিউশন বিতরণ অকশন রাইস নিচ্ছে, সময় নিচ্ছে, ইজ টেকিং প্রেজেন্ট করে নেওয়া নিচ্ছে, লং টাইম দীর্ঘ সময়, অ্যান্ড জেন নো শুড, এটি ওই সংস্থার কথা বলা হচ্ছে, এই যে এগ্রিকালচার ফেডারেশন জাপানের, জেন নো শুড হ্যাভ অ্যানাউন্সড, তাদের ঘোষণা করা উচিত ছিল, এটার একটা ইংরেজি এই যে ভার্বের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, শুড প্লাস এ প্লাস পাস্ট পার্টিসিপল দিয়ে বোঝানো হচ্ছে অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি, এরকম অর্থে যে আমরা টেন্সটা ব্যবহার করি সেখানে হবে শুড প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হবে মূল ভার্বের। তাহলে তিনটে ভার্ব, একটি হচ্ছে শুড, একটি হচ্ছে হ্যাভ, আর একটি হচ্ছে পাস্ট পার্টিসিপল যে কোনো ভার্বের। তাদের জানানো উচিত ছিল যে ইট উড টেক টাইম, এটি সময় নেবে, বাট দেয়ার ওয়াজ নো সাচ ইনফরমেশন রিলিজড, কিন্তু এমন ধরনের কোনো তথ্য প্রকাশিত হয়নি বা ছাড়া হয়নি, রিলিজ করা হয়নি, এমন কোনো তথ্য রিলিজ করা হয়নি মানে ছাড়া হয়নি, দেওয়া হয়নি। সেড ওগাওয়া বলেন। মিনহোয়াল ইতিমধ্যে দ্য এগ্রিকালচার মিনিস্টার, কৃষি মন্ত্রী, ক্যাপ্ট সেইং বলতে লাগলেন,
বলতে লাগলেন মানে বলতেছিলেন এরকম অর্থে, বলা চালিয়ে যেতে লাগলেন উইথ নো বেসিস, কোনো বেসিস ছাড়া, কোনো ভিত্তি ছাড়া, যে দ্যাট ইট উড বি আউট সুন, এটি শীঘ্রই বের হবে। এটি শীঘ্রই বের হবে মানে ওই যে রিলিজ ইনফরমেশন যেটি দেওয়া, যে সময় লাগবে সেই ব্যাপারটিকে বোঝানো হচ্ছে যে ইট উড বি আউট সুন, রিলিজ হবে সুন, হুইচ মে হ্যাভ গিভেন দ্য পাবলিক এ সেন্স অফ আনইজিনেস। আর যেটা দিয়ে থাকতে পারে পাবলিককে, জনগণকে সেন্স অফ অস্বস্তির অনুভূতি দিয়ে থাকতে পারে। সেই কথাটাই বলা হচ্ছে, কিসের অস্বস্তির অনুভূতি? মে হ্যাভ গিভেন, দিয়ে থাকতে পারে অতীতে, কোনো কিছু কাউকে দিয়ে অর্থাৎ কোনো কিছু অতীতে কোনো কিছু, ওই যে শুড হ্যাভ প্লাস অ্যানাউন্সড এখানে দেখতে পাচ্ছেন না, ঠিক এরকমটাই আর কি, ওটা উচিত ছিল আর এটা হচ্ছে হতে পারতো, এরকম অর্থে আর কি। মে হ্যাভ গিভেন, এটা পাস্ট পার্টিসিপল, মে প্লাস হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। সম্ভাবনা অর্থে অতীতে এরকম যে সেন্স অফ আনইজিনেস দিয়ে থাকতে পারতো তাদেরকে, অর্থাৎ এরকম অনুভূতিটা আনইজিনেস, অস্বস্তির অনুভূতি পাবলিককে, জনগণ এটা পেয়ে থাকতে পারতো, এই অর্থে ব্যবহার করা হচ্ছে। যে হুইচ, যেটা মানে এই যে এইটি দেওয়া হয়নি, ইনফরমেশন রিলিজ করা হয়নি, পাবলিক একটি অসহায় অবস্থার মধ্যে আছে, চাউলের দাম কমবে কি কমবে না সেটার ব্যাপারে আর কি। অন ফ্রাইডে, শুক্রবারে, দ্য মিনিস্ট্রি রিপোর্টেড, মন্ত্রণালয় রিপোর্টেডলি আর্জড টু স্পিড আপ ডিস্ট্রিবিউশন, মন্ত্রণালয় কী করেছে, আহ্বান জানানো হয়েছে যে নকে টু স্পিড আপ, বাড়িয়ে দিতে, চাঙ্গা করতে, ডিস্ট্রিবিউশন বৃদ্ধি করতে, মানে দ্রুততার সহিত ডিস্ট্রিবিউশন করার জন্য। রিপোর্টেডলি, এখানে রিপোর্টেডলি অর্থটা বোঝানো হচ্ছে অনেকটা অভিযোগের আকারে আহ্বান জানায়, এই অর্থে আর কি, অভিযোগের আকারে রিপোর্টেডলি। দ্য রিলিজ অফ দ্য স্টক পাইল ওয়াজ অ্যাকচুয়ালি ইন্টেন্ডেড, এই যে স্টক পাইল রিলিজ করা হয়েছে, যে গুদাম থেকে যে খাদ্যশস্য বের করে দেওয়া হয়েছে, সেটিকে বোঝানো হচ্ছে রিলিজ অফ দ্য স্টক পাইল ওয়াজ অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে ইন্ডিয়ার উদ্দেশ্য ছিল। এই ওয়াজ এবং ইন্টেন্ডেড এটি কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সার প্যাসিভ ভয়েস। টু রিজলভ, সমাধান করতে, দ্য বটলনেক শব্দের অর্থ হচ্ছে সমস্যার সমাধান করতে, রিজলভ অর্থ সমস্যার সমাধান করা, আবার এখানে বটলনেক অর্থ সমস্যা। ইন দ্য সাপ্লাই চেইন, সরবরাহের যে চেইন রয়েছে সেই চেইনে, অর্থাৎ সরবরাহ প্রক্রিয়ায় যে সমস্যা সেটি রিজলভ করার উদ্দেশ্যই ছিল স্টক পাইলকে রিলিজ দেওয়া, অর্থাৎ স্টক পাইল গুদাম থেকে পণ্য ছেড়ে দেওয়া। অগোয়া বলে, অ্যান্ড নট নেসেসারিলি টু ব্রিং ডাউন প্রাইসেস, এখানে কমা আছে, কমার পরে কিন্তু অগোয়া, বাক্য কিন্তু শেষ হয়নি। এই যে চেনের পরে কমা আছে, অগোয়াসেস, অ্যান্ড, এই যে সাপ্লাই চেনের পরে কিন্তু অ্যান্ড, মাঝখানে অগোয়াসেস, এই কথাটি কে বলেন? উগোয়া বলেন। অ্যান্ড নট নেসেসারিলি টু ব্রিং, এই যে টু রিজলভ কথাটা আছে না, টু, এখানে আবার টু ব্রিং ডাউন প্রাইসেস, যে প্রয়োজনে পণ্যের দাম কমানোর জন্যই নয়। হোয়েন ইট ওয়াজ ফার্স্ট অ্যানাউন্সড ইন ফ্রাইডে, যখন এটা ফেব্রুয়ারি মাসে প্রথম ঘোষণা করা হয়েছিল, যে নট নেসেসারিলি টু ব্রিং ডাউন প্রাইসেস, যে শুধুমাত্র এই মূল্য কমানোর জন্যই নয়, অ্যাকচুয়ালি সাপ্লাই চেইনে যে সমস্যা রয়েছে সেটিকে রিজলভ করার জন্য। হাউএভার, উইথ প্রেশার ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রাইম মিনিস্টার শিজেরু ইসিভা, এই যে প্রধানমন্ত্রী শিজেরু ইসিভা, যে অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন থেকে প্রেশার আসছে। হাউএভার, যাই হোক, এই প্রেশার নিয়ে, কোথা থেকে প্রেশার? অ্যাডমিনিস্ট্রেশন, কার অ্যাডমিনিস্ট্রেশন? প্রাইম মিনিস্টার অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন থেকে যে প্রেশার আসছে। পারহ্যাপস, আবার এটাকে ড্যাশ দিয়ে বলা হচ্ছে, পারহ্যাপস ইন অ্যান এফোর্ট টু উইন পাবলিক ফেভার অ্যাহেড অফ আপার হাউস ইলেকশন দিস সামার। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম যে বাক্যের ভিতরে যদি কোনো নাটকীয় কোনো কথাবার্তা থাকে, নাটকীয় কোনো বিষয় থাকে, তাহলে সেই বিষয়টাকে এরকমভাবে, অর্থাৎ হঠাৎ করে কোনো, অর্থাৎ যেটি এখানে আসার কথা না, তারপরে এসে গেছে এমন একটি তথ্য, কিছু নাটকীয় কিংবা অবাক করার মতো তথ্য, সারপ্রাইজ হওয়ার মতো কিছু তথ্য, সেই তথ্যটাকে কিন্তু অবশ্যই এরকম ড্যাশ দিয়ে আগে পরে ড্যাশ দিয়ে রাখতে হয়। অর্থাৎ শুরুতে ড্যাশ এবং শেষে ড্যাশ। আপনারা একটি জিনিস জানলেন, মনে রাখার চেষ্টা করবেন। সম্ভবত ইন এফোর্ট,
একটি প্রচেষ্টায় টু উইন জয়লাভ করা পাবলিক ফেভার, পাবলিকের সহানুভূতি, পাবলিকের আনুকূল্য বলতে পারেন, এহেড অফ আপার হাউস ইলেকশন। ওই যে মিনিস্টারের কথা বলা হচ্ছে না, ইসিভা, এই যে কেন প্রেশার দিচ্ছেন, এই অ্যাডমিনিস্ট্রেশন থেকে কেন প্রেশার আসছে, দ্য মেজার গ্র্যাজুয়ালি শিফটেড টু সামথিং মিন টু কমব্যাট রাইজিং প্রাইস, দ্য রেজাল্ট ওয়াজ এ পলিসি উইথ অ্যান আনক্লিয়ার অবজেক্টিভ। এখানে কথাটা আসছে এই কথাটার পরিপ্রেক্ষিতে যে পারহ্যাপস এটি একটি চেষ্টা টু উইন পাবলিক ফেভার, জনগণের যে ফেভার পাওয়া, জনগণের কাছ থেকে যে উপকার লাভ করা, ভোটের ব্যাপার তো জনগণের কাছ থেকে যে ফেভার পাওয়া, ফেভার হচ্ছে কোনো উপকারী কাজ, হ্যাঁ, এটাই কোনো কাজ করে দেওয়া ফেভার, এটাই কি কোনো ধরনের কাজ যেটা আমরা করে দিই একজন আরেকজনকে ফেভার করি, খাতিরের কাজ, এটি হচ্ছে ফেভার, এটা মূল অর্থ আর কি। কিন্তু এইখানে ফেভার হচ্ছে পাবলিক সহানুভূতি বা পাবলিকের যে ভোট পাওয়ার ব্যাপারটা সেইটি। এহেড অফ মানে সামনে রেখে, কি সামনে রেখে, আপার হাউস ইলেকশন, নির্বাচনকে আপার হাউসের সামনে রেখে দিস সামারে, এই সামারে যে নির্বাচন হতে যাচ্ছে সেটিকে বলা হচ্ছে সেই উইন করার জন্য এই পলিসি নেওয়া হয়েছে, এই যে চাউলের গুদাম খালি করে দেওয়া অর্থাৎ ছেড়ে দেওয়া, এই খোলা মাঠে ছেড়ে দেওয়া অর্থাৎ হোলসেলারদের কাছে পৌঁছে দেওয়া। দ্য মেজার গ্র্যাজুয়ালি শিফটেড, আর এই যে মেজারটা পদক্ষেপটি ধাপে ধাপে গ্র্যাজুয়ালি শিফটেড পরিবর্তন হয়েছিল ইন্টু সামথিং এমন কিছুতে যেটা মিন করে টু কমব্যাট রাইজিং প্রাইসেস। কমব্যাট অর্থ যুদ্ধ করা, সংগ্রাম করা, এখানে তো যুদ্ধ সংগ্রাম নয়, এখানে হচ্ছে রাইজিং যে প্রাইসেস, যে বাড়ন্ত যে মূল্য সেইটাকে দমিয়ে রাখা, এখানে দমানো অর্থে আর কি, কমিয়ে রাখা অর্থে। দ্য রেজাল্ট ওয়াজ এ পলিসি, আর ফলাফলটা হচ্ছে একটা পলিসি উইথ অ্যান আনক্লিয়ার অবজেক্টিভ হচ্ছে লক্ষ্য, আনক্লিয়ার হচ্ছে অস্পষ্ট, স্পষ্ট নয় এমন, অস্পষ্ট একটি লক্ষ্য আছে এমন পলিসি। পলিসির যে রেজাল্টটা ছিল একটি পলিসি, একটি পলিসি বা নীতি, রেজাল্টটা ছিল একটি নীতি উইথ অ্যান আনক্লিয়ার অবজেক্টিভ, অর্থাৎ অস্পষ্ট লক্ষ্যর একটা পলিসি, সেটাই ছিল রেজাল্ট। রেজাল্ট ওয়াজ এ পলিসি, রেজাল্টটি ছিল, ফলাফলটি ছিল একটা পলিসি উইথ অ্যান আনক্লিয়ার অবজেক্টিভ। একটু ধৈর্য ধরে, আর অল্প কয়েকটি আছে প্যারাগ্রাফ আছে, একটু ধৈর্য ধরলেই কিন্তু আপনারা অবশ্যই এটি সহজে আপনারা বুঝতে পারবেন। একটু ধৈর্য ধরুন, শোনার চেষ্টা করুন। তারপর কি বলছে, ইট ওয়াজ অরিজিনালি এ লজিস্টিক মেজার, এটা ছিল মূলত, অরিজিনাল হচ্ছে মূলত বা মৌলিকভাবে এ লজিস্টিক মেজার। লজিস্টিক অর্থ হচ্ছে সাধারণত পণ্য সরবরাহ করা, বিশেষ করে কোনো সেনাবাহিনী কিংবা বিমান, যে সমস্ত বাহিনী তাদেরকে পণ্য সরবরাহ করা, সেটা হচ্ছে লজিস্টিক্স। এখানে সরবরাহের যে পদক্ষেপ সেই হিসাবে বলা হচ্ছে লজিস্টিক মেজার। সো দ্য পারপাস ওয়াজ নট টু সেন্ড রাইস টু সুপার মার্কেট, তাই উদ্দেশ্যটা কিন্তু সুপার মার্কেটে রাইস পাঠানো নয়, বাট বিকজ, কিন্তু কারণ, ইট হ্যাজ নাও শিফটেড টু বিকামিং এ মেজার এগেনস্ট প্রাইস হাইক, অর্থাৎ প্রাইস হাইক যে মূল্য বৃদ্ধি সেটার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ শিফটেড টু বিকামিং হওয়া, পদক্ষেপ হওয়া এগেনস্ট প্রাইস হাইক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে যে পদক্ষেপ সেটি হওয়ার দিকে এই শিফটেড, ইট হ্যাজ শিফটেড, এই যে পারপাসটা শিফটেড, উদ্দেশ্যটা শিফটেড হয়েছিল, বদলে গিয়েছিল, টু বিকামিং হওয়ায়, এ পদক্ষেপ হওয়ায় গিয়ে বদলে গিয়েছিল এগেনস্ট প্রাইস হাইকের বিরুদ্ধে। পারপাসটা বলছে, সো ইট ওয়াজ নট টু সেন্ড রাইস টু সুপার মার্কেট, শুধুমাত্র সুপার মার্কেটে রাইস পাঠানোই কিন্তু আসলে উদ্দেশ্য নয়, বাট বিকজ, কারণ, ইট হ্যাজ নাও শিফটেড, ইট দিয়ে বোঝানো হচ্ছে এই পারপাসটি, উদ্দেশ্যটি, হ্যাজ নাও শিফটেড টু বিকামিং হওয়ায়, এ মেজার হয়, পদক্ষেপ হয় এগেনস্ট রাইস হাইক, মূল্যের ঊর্ধ্বগতি। Everyone is paying particular attention to prices on shelves, প্রত্যেকেই নজর দিচ্ছে এই যে প্রাইস অন সেলফ দিয়ে বোঝানো হচ্ছে যে, অর্থাৎ দোকানে বা সেলফের মধ্যে যে মূল্য, সেলফের মূল্য, প্রাইস অন সেলফ অর্থাৎ যে মূল্যটা দেওয়া আছে, তালিকা, যে অর্থাৎ তালিকা যেটাকে বলা হয় মূল্য তালিকা, এটাই বোঝানো হচ্ছে, সেটার দিকেই হচ্ছে প্রত্যেকের দৃষ্টি। পেইং পার্টিকুলার অ্যাটেনশন, বিশেষ নজর দিচ্ছেন, পে মানে দেওয়া, অ্যাটেনশন নজর,
টু প্রাইসেস মূল্য অন সেল, অর্থাৎ বাজারে অর্থাৎ দোকানে যে মূল্য সেটার দিকেই নজর দিচ্ছেন। তারপরে বলছে বিকজ অফ দিস, এই কারণে বা এটার কারণে, এইটার কারণে, এই ইহার কারণে। হি অ্যাডস, তিনি আরও বলেন, ওই যে স্পেশালিস্ট রয়েছেন, কৃষি স্পেশালিস্ট রয়েছেন, কৃষি বিশেষজ্ঞ, কৃষি অর্থনীতি বিশেষজ্ঞ, তাকেই কিন্তু এই হি দিয়ে রেফার করতেছে, বোঝানো হচ্ছে। দ্য পোর্শন অফ ইমার্জেন্সি রিজার্ভ, এই ইমার্জেন্সি যে রিজার্ভ রয়েছে, জরুরি যে গুদামজাত রয়েছে রাইসের, সেটার অংশ, রিজার্ভ দ্যাট উইল নট বি ডিস্ট্রিবিউটেড টু মার্কেট, যেটা যেই রিজার্ভটা যেটা উইল নট বি ডিস্ট্রিবিউটেড, যেটা সরবরাহ করা হবে না টু মার্কেট, সুপার মার্কেটগুলোতে। আবার ওই ড্যাশ হচ্ছে সাচেস রাইস ইউজড ফর স্কুল, সাচেস রাইস ইউজড ফর স্কুল, স্কুলের জন্য, স্কুল লাঞ্চের জন্য, অর্থাৎ তাহলে বোঝা গেল যে দুপুরে সেই স্কুলে লাঞ্চ সরবরাহ করা হয়। তারপরে ইন প্রিজন, জেলখানা এবং হাসপাতাল, হাসপাতাল এর জন্য, স্কুল লাঞ্চের জন্য, তারপরে জেলখানার জন্য যে এই রিজার্ভ রয়েছে, ইমার্জেন্সি রিজার্ভ, হ্যাজ নট বিন ইভ্যালুয়েটেড। আর সেইটার অর্থাৎ সেইটা বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইমার্জেন্সি রিজার্ভ দ্যাট উইল নট বি ডিস্ট্রিবিউটেড টু সুপার মার্কেট, যেটা সুপার মার্কেটে ডিস্ট্রিবিউট করা হবে না, হ্যাজ নট বিন ইভ্যালুয়েটেড, আর সেই ব্যাপারটি কিন্তু মূল্যায়িত হয়নি বা গণনা করা হয়নি বা সেইটি ধরা হয়নি, এটি বোঝানো হচ্ছে। অগোয়া সেজ দ্যাট, অগোয়া বলেন যে কনজিউমার্স মে হ্যাভ টু বি প্যাশেন্ট, কনজিউমার্সকে কী হতে হবে, প্যাশেন্ট হতে হবে। এটা সম্ভাবনা অর্থে বোঝানো হচ্ছে। হ্যাভ টু করতে হবে, খেতে হবে, যেতে হবে, এরকম আমরা হ্যাভ টু ডু, হ্যাভ টু ইট, হ্যাভ টু প্লাস ভার্ব অন ব্যবহার করি। মে হ্যাভ টু মানে সম্ভাবনা অর্থে বোঝানো হচ্ছে হতে পারে। তাদেরকে প্যাশেন্ট, ধৈর্য ধারণ, প্যাশেন্ট হচ্ছে ধৈর্য, তাদেরকে ধৈর্য ধারণ, ধৈর্য না ধৈর্যশীল, তাদেরকে ধৈর্যশীল হওয়া হতে পারে, হ্যাঁ ধৈর্যশীল হতে পারে। টু সি দেখতে, ইফ দ্য স্টক পাইল রিলিজ ইজ এফেক্টিভ, এই যে স্টক পাইল রিলিজ, এই যে মজুত করে রাখা যে চাউল সেটা রিলিজ করা, ছেড়ে দেওয়া, ইজ এফেক্টিভ হয় কি না সেটা দেখার জন্য ধৈর্য করা লাগতে পারে, ধৈর্য ধরা লাগতে পারে। হ্যাঁ, এখন বাংলাটা আরও চমৎকার হয়েছে। ওয়ান অফ দ্য কি পয়েন্টস তো আপনারা বোঝেনি, গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি পয়েন্ট, এখানে বিষয় কি মানে গুরুত্বপূর্ণ কি, কিন্তু এখানে চাবি নয়। কি এর কিন্তু অনেকগুলো মিনিং আছে, এখানে কি অর্থ চাবি নয়, কি মানে প্রধান বা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর একটি হচ্ছে ইজ হোয়েদার স্টক পাইল রাইস উইল বি অ্যাভেলেবল, স্টক পাইল রাইস, স্টক পাইল করা, মজুত করা যে চাউল থাকবে কি না, আফটার গোল্ডেন উইক ইন মিড মের পরে, অর্থাৎ মধ্য মের পরে, মে মাসের মধ্যভাগ যে সময়টাকে সেইটার পরে থাকবে কি না। গোল্ড উইক দিয়ে কি বোঝানো হচ্ছে, গোল্ড উইক দিয়ে ওখানকার একটা সিজন বা সময়কে বোঝানো হচ্ছে। ইফ ইট ইজ নট, আর যদি তাই না হয়, ইফ ইট ইজ নট, যদি তার না হয় অর্থাৎ অ্যাভেলেবল হবে কি না সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু যদি তার না হয়, আই থিঙ্ক, আমার মনে হয়, ইট ইজ এ সাইন, এটা একটা লক্ষণ, দ্যাট রাইস ডিস্ট্রিবিউটার্স, চাউল ডিস্ট্রিবিউটার এখানে পরিবেশনকারী, চাউল পরিবেশনকারীরা হ্যাভ এ টাইট ইনভেন্টরি, তাদের রয়েছে একটি টাইট মানে একেবারে কড়া, হ্যাঁ ৮-৬০ এরকম ধরনের আর কি, টাইট ইনভেন্টরি, একেবারে ঠাসা বা টান ইনভেন্টরি হচ্ছে এখানে পরিসংখ্যান বোঝানো হচ্ছে। ইনভেন্টরি দিয়ে বোঝানো হচ্ছে আসলে পরিসংখ্যানপত্র হচ্ছে যে এই যে চাউল কীরকম লাগবে, কীরকম চাউলের প্রয়োজন এই ইমার্জেন্সিতে, এই যেহেতু ফসল অনেক সময় খারাপ হয়, ভালো ফসল হয় না, তখন এই যে চাউলের দাম বেড়ে যায়, সেই যে বেড়ে যায় এই যে সাপ্লাই চেইন, ডিস্ট্রিবিউটর, সেইগুলাতে যে কী পরিমাণ লাগবে না লাগবে সেটার যেটা পরিসংখ্যান, হ্যাঁ সেই ব্যাপারটা কিন্তু বেশ টান ছিল আর কি। একেবারে পরিসংখ্যানটা এমনভাবে করা হয়েছে যেমন কেউ যদি বাজারে যায় একেবারে হিসাব করে টাকা নিয়ে যায়, যেমন সেই ধরনের আর কি ব্যাপারটা বোঝানো হয়েছে। তাহলে আমি মনে করি ইট ইজ এ সাইন, এটি একটি লক্ষণ, দ্যাট রাইস ডিস্ট্রিবিউটর আছে এ টাইট ইনভেন্টরি, একেবারে টান পরিসংখ্যান আছে। সুপ্রিয়
দর্শক মণ্ডলী, আপনারা আশা করি ভালো করে বুঝেছেন বা এই ভিডিওটি বারবার দেখবেন আর আমার এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন আমি আরও ভালো করে যাতে পরিবেশন করতে পারি। হ্যাঁ, আর আমার ভিডিওটি অবশ্যই আপনার যদি ভালো লাগে এই ভিডিওটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।